দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বীরবাহা হাসদার কনভয় হামলার ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলনে এলেন চন্দ্রিমা ভট্টাচার্য ও কুণাল ঘোষ। কি জানিয়েছেন তারা দেখে নেব। পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা আপনারা দেখছেন, নবজোয়ার, তৃণমূলে নবজোয়ার। আমাদের মাননীয় সাংসদ এবং আজকে দাঁড়িয়ে আমরা নিশ্চিতভাবে বলতে পারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তৃণমূলের যাত্রাপথকে আরও সুগম করছে। তৃণমূলে নবজোয়ার দুটি ভাগে বিভক্ত, আপনারা জানেন। একটি হচ্ছে সংযোগ যাত্রা, আর একটা হচ্ছে গ্রাম বাংলার কথা শোনা, গ্রাম বাংলার মানুষের সাথে সংযোগ স্থাপন শুধু নয়, প্রার্থী বাছাই সেটাও রয়েছে। মানুষ প্রত্যক্ষ করেছে, শুধু বাংলায় নয়, শুধু ভারতে নয়, পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করছে যে একটি যুবক যাচ্ছে বাংলার গ্রামে গ্রামে ঘুরছে এবং হাজার হাজার মানুষ এই পথে তার সঙ্গী হচ্ছে। কাউকে ডেকে আনতে হচ্ছে না, নিজের থেকে সঙ্গী হচ্ছে এবং তার পথের পরিসরকে অনেকটা বাড়িয়ে দিচ্ছে। বাংলার মানুষ দেখে নিশ্চিতভাবে খুশি হচ্ছে এবং ভারতের কাছেও এটা একটা দৃষ্টান্ত, আন্তর্জাতিক ক্ষেত্রেও একটা দৃষ্টান্ত। কিন্তু কিছু কিছু লোকের পছন্দ হচ্ছে না। পছন্দ হচ্ছে না মানে হিংসার জ্বালায় জ্বলছে বলে কিছু না কিছু করে এই যাত্রার পথে কাঁটা হয়ে দাঁড়াবার একটা প্রবণতা কিছু কিছু মানুষ, আপনারা জানেন, এই বাংলায় এই নেতার অর্থাৎ আমাদের এই যুবক নেতা, তার যাত্রা পথ আটকাবার জন্য সিবিআইকে ব্যবহার করা হয়েছে। কিন্তু এই ছেলেটি কিন্তু থেমে থাকেনি, মুখোমুখি হয়েছে, সিবিআই এর মুখোমুখি হয়েছে, কিন্তু তার যাত্রা বন্ধ হয়নি। যেদিন থেমেছে এবং যেদিন বলেছে আবার শুরু হবে, ঠিক তখনই সেই সময়ে আবার শুরু হয়েছে। অর্থাৎ কোনো সিবিআই এর এই চোখ রাঙানি যারা দিচ্ছিল তাদের কথায় সে ভীত হয়নি, রাস্তায় ছিল এবং এখনো আছে। আরো বেশি উদ্যোগ নিয়ে আছে, আরো বেশি উদ্যম, তার রক্ত আরো বেশি তেজে, আরো বেশি রক্ত গরম হয়েছে এই ধরনের বিরোধিতায়। এবং সেটাও পছন্দ হচ্ছে না। না পছন্দ হলে কি হবে? কাউকে ব্যবহার করতে হবে। একটি শ্রেণীর মানুষদের ব্যবহার করা। আপনারা সাম্প্রতিক কালে দেখেছেন যে তার যাত্রাপথে কিছু অবরোধ সৃষ্টি করার কাজ হয়েছে। তৃণমূল কংগ্রেস কখনো কর্মীদের বিরুদ্ধে যায়নি। কর্মীদের সঙ্গে রেখে তৃণমূল কংগ্রেস কিন্তু তার যাত্রাপথকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা থেকে কোথাও কখনো সরেনি। কেউ বলতে পারবে না কোনো শ্রেণীর মানুষকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা সরকারি পক্ষ থেকে হোক অথবা দলের নেত্রী হিসাবে, কোথাও কখনো অমর্যাদা করেছে। আদিবাসী শ্রেণীর প্রতি অমর্যাদা নেই, এমনি তফসিলি উপজাতি থেকে শুরু করে অন্যান্য তফসিলি জাতির প্রতি কোনো রকমের অবহেলা নেই, বরঞ্চ বিভিন্ন প্রকল্পে তাদের প্রতি আরও বেশি সহানুভূতিশীল যে রাজ্য সরকার, সেটা দেখা গেছে। এইখানেই আসলে জ্বালাটা ধরেছে এবং হিংসার সূচনা হয়েছে। তাহলে এদের ব্যবহার করতে হবে, এদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যবহার করতে হবে। আমরা বারবার বলছি যে ঘটনা ঘটেছে সাম্প্রতিক কালে তৃণমূলে নবজোয়ারের এই মিছিলে, যাত্রা পথে, সেটা একদম পূর্ব পরিকল্পিত ঘটনা। এবং দেখা গেছে যে সেই মিছিল থেকে, অর্থাৎ সেই মিছিলে যারা এই অবরোধ ঘটাতে গেছে তাদের মধ্য থেকে জয় শ্রীরাম ধ্বনি হয়েছে। কেন হবে? যদি না সেখানে ভারতীয় জনতা পার্টির প্ররোচনা থাকে এবং এটাকে যদি ব্যবহার না করে থাকে তাদের, তাহলে এটা হবে কেন?
কিন্তু হয়েছে, মানুষ দেখেছেন। এটা তো আমার বলার কিংবা তৃণমূল কংগ্রেসের বলার কোনো ব্যাপার না, মানুষ প্রত্যক্ষ করেছেন, আপনাদের মাধ্যমেই মানুষ প্রত্যক্ষ করেছেন, শুনেছেন। সুতরাং সেখানে দাঁড়িয়ে আমরা বলতে চাই যে এরা, এবং বিশেষ করে বিরোধী দলনেতা, তিনি সব সময় আদিবাসী শ্রেণীর প্রতি তিনি যে মোটেই সন্তুষ্ট নন, তাদের সম্মান তো দূরের কথা, অপমানিত করার জন্যই উদ্যত থাকেন, সেটা তিনি দেখিয়েছেন। আমাদের মাননীয় নেত্রী বীরবাহা হাসদা, তাকে তিনি পায়ের নিচে রাখেন, জুতোর তলায়। আমাদের ওখানে আরেকজন নেতা দেবনাথ হাসদা, তাকে তিনি জুতোর তলায় রাখেন, সবসময় সবাইকে জুতোর তলায় রাখেন। এবং সেটা প্রকাশ পেয়েছে যে উনি এদের প্রতি মোটেই সন্তুষ্ট নন, বরঞ্চ ঘৃণ্য চোখে দেখেন, ঘৃণার চোখে দেখেন। সুতরাং সেখানে দাঁড়িয়ে যে এই এদের ব্যবহার করছে, সেটাই সবচেয়ে বড় কথা। যে আদিবাসী একটি মহিলা তার গাড়িকে আক্রমণ, তাকে আক্রমণ, তার জন্য ব্যবহার করছে এক শ্রেণীর মানুষকে, তাদের জন্য কোনো কিছু করেনি। কিন্তু তা যদি করতো তাহলে না হয় বোঝা যেত। তারপরে দাঁড়িয়েও কখনো দিল্লি তাদের ব্যবহার করার চেষ্টা করছে, কখনো এরা এখানে বিরোধী দল নেতা তিনি নিজেই ব্যবহার করার চেষ্টা করছেন। আবার বলেছেন নাকি যে আইনি সহায়তা দরকার হলেও সেটাও তিনি করতে পারেন। অর্থাৎ বোঝা যাচ্ছে মোটামুটি সব জায়গা থেকে যে কি তাদের মানসিকতা। এবং আমাদের মনে হয় যে একটা যদি যে শ্রেণীর মানুষকে ওরা ব্যবহার করছে, তারা একটা প্রোব চাইতে পারেন, অর্থাৎ একটা তদন্ত চাইতে পারেন, যে দেখুক যে কারা এর পেছনে আছে, কারা তাদের অসম্মান করছে। সুতরাং আমরা এখানে বলতে চাই যে এই ধরনের কাজ যারা করেন তাদের তীব্র ধিক্কার আমরা জানাই। বিশেষ করে বিরোধী দল নেতা, তাকে তীব্র ধিক্কার জানাই। তিনি ইতিহাস জানেন না, তিনি কোনো কিছুকেই পরোয়া করেন না। অর্থাৎ এত আত্মম্ভরিতা তার নেতাদের দেখেই হয়তো এই আত্মম্ভরিতা তার মধ্যে আরো বেশি উদ্রেক হয়েছে। আমরা তার সম্পূর্ণভাবে বিরোধিতা করি। আমরা সমস্ত শ্রেণীর মানুষের সঙ্গে রয়েছি, সেটা কুর্মী শ্রেণী হোক, সেটা আদিবাসী শ্রেণী হোক, সেটা যে কোনো শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের যে কোনো শ্রেণীর মানুষ হোক। কেউ ভোট দেন, কেউ দেন না, গণতান্ত্রিক পদ্ধতিতে এটা যে কেউ তার মতামত যে কোনো রাজনৈতিক দলের পক্ষে দিতে পারে, কিন্তু সরকারের থেকে অথবা আমাদের মতো রাজনৈতিক দল কোনোদিন কারুর অমর্যাদা করে না, কখনো এই ধরনের কথা ব্যবহার করে না। আমরা তীব্র প্রতিবাদ করছি। নবজোয়ারে যেভাবে আক্রমণ সাজানো হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ করছি। এটা সমস্তটা পরিকল্পিত এবং তীব্র প্রতিবাদ আমাদের বিরোধী দল নেতার বিরুদ্ধে, যার মনে হয় এই ব্রেন চাইল্ড বোধহয় তাঁরই। আমরা আপনাদের একটা ছোট ভিডিও দেখিয়ে নিয়ে পরের অংশে আসছি। একটু ভিডিওটা। আমি রাকেশ মাহাতোকে বলবো, এই প্রতিহিংসার যে আপনাকে অর্ডার দিয়েছে, আপনি ইমিডিয়েট আইনি লড়াই করুন। আপনি যদি নিজে পারেন ঠিক আছে, নইলে যদি আইনি লড়াইকে বিরোধী দলনেতার সাহায্য দরকার হয় আমি করব। দেখুন, আমাদের খুব স্পষ্ট কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ারে যে হামলা হয়েছে, সেই হামলায় কর্মীদের আন্দোলনকে ব্যবহার করা হয়েছে, অপব্যবহার করা হয়েছে। যারা সত্যি আন্দোলন করছেন বা যাদের দাবি দাওয়া, তারা তো অভিষেকের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। আর এই হাঙ্গামা যারা করেছে, তারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, মদের বোতল ছুঁড়ছে। আমরা তো পরিষ্কার বলছি, বোতল ছোড়ার সময় জয় শ্রীরাম আর অ্যারেস্ট হওয়ার পর আমরা কুর্মী আমাদের কেন ধরা হয়েছে, হয় নাকি? কর্মীদের প্রতি মাননীয় মন্ত্রী বলেছেন, আমাদের পুরোদস্তুর তাদের আবেগ, তাদের দাবি দেওয়া, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত তাদের পেশেন্ট হিয়ারিং দিয়ে দাবি দেওয়া নিয়ে কথা বলেছেন। কিন্তু পুলিশ যখন এই ব্যক্তিকে ধরেছে, তখন একটা জিনিস খেয়াল রাখবেন, তুলনা করবেন। শালবনীতে
বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন, ফেরার সময় একটা ব্লাস্ট হয়েছিল। সে সময় আপনারা জানেন চারপাশের সমস্ত গ্রামে বেপরোয়া পুলিশি তাণ্ডব হয়েছিল এবং অন্তত 40 জন গৃহবধূ মহিলা জঙ্গলমহলবাসী তাদের পর্যন্ত থানায় আটকে রাখা হয়েছিল। প্রবল বিক্ষোভ মানুষের। কিন্তু এত বড় অভিষেকের কনভয় হামলা হওয়ার পরেও কোনো রকম পুলিশি অতি সক্রিয়তা ছিল না। তদন্ত তো হবেই। হামলা হচ্ছে, আমাদের নেতার কনভয়, রাজ্যের মাননীয় মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর হচ্ছে, তো তদন্ত হবে না? সেই তদন্তে একেবারে নির্দিষ্ট সূত্রে যোগাযোগ যাদের পুলিশ দেখেছে তাদের ধরেছে যে কারা এই চক্রান্তে ছিলেন। এরম নয় যে একদম বাড়ি বাড়ি গিয়ে বুদ্ধবাবুর জমানার মতো তাণ্ডব করে পুলিশি সন্ত্রাস চলেছে, হয়নি। বুদ্ধবাবুদের সময় তো সন্ধ্যের পর জঙ্গলমহলের রাস্তাতেই কেউ হাঁটতে পারতো না। অভিষেক তো রাত্রি 10টায় হাঁটছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানা। ফলে যখন মিনিমাম কোনো একটা প্রেক্ষিতের উপর দাঁড়িয়ে, যোগসূত্রের উপর দাঁড়িয়ে অ্যারেস্ট হয়েছে, তাকে সমর্থনের কথা বলছেন কে? এফআইআর নেমড নারদের চোর, সারদার চোর, দলবদলু শুভেন্দু অধিকারী। এর থেকে প্রমাণ হয় এই হামলার চক্রান্তে শুভেন্দু অধিকারীও জড়িত থাকতে পারেন। আমাদের অভিযোগ জড়িত আছেন, নইলে যাকে পুলিশ হামলার চক্রান্তে জড়িত সন্দেহে ধরেছে তার হয়ে শুভেন্দু কথা বলছেন কেন? ফলে আমাদের বক্তব্য, পুলিশ শুধু রাজেশকে ধরলে হবে না, তার পেছনে কারা মদত দিয়েছে, কারা প্ররোচনা দিয়েছে, কারা উস্কেছে, শুভেন্দু অধিকারীর কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ছিল কিনা সেটাও তদন্তের মধ্যে পুলিশ বা সিআইডি যারাই তদন্ত করছেন তারা আনুন। এই স্টেটমেন্টটা প্রমাণ করে দিচ্ছে যে একটা অর্গানাইজড ক্রাইম, তাতে জড়িত সন্দেহে ষড়যন্ত্রকারীর ভূমিকায় যাকে ধরা হচ্ছে ইনি তার পাশে দাঁড়াচ্ছেন, অর্থাৎ ষড়যন্ত্রীর সহমর্মী। তাহলে তিনিও এই ষড়যন্ত্রে তাদের পৃষ্ঠপোষকতা করেছেন কি করেননি, এটা নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের তদন্ত করা প্রয়োজন। দ্বিতীয় আর একটা ভিডিও দেখাতে বলবো। জানেন যে আমাদের এই মাটি যার জন্য বিখ্যাত সোনারপুর, নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান। আমরা গর্ব অনুভব করে সোনারপুর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান। বিরোধী দলনেতা লোডশেডিং এ জেতা সোনারপুরে মাটিতে দাঁড়িয়ে বলছেন সোনারপুর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান। এই লজ্জাটা কোথায় রাখবো? বিজেপির এক দিল্লির নেতা শান্তিনিকেতনে গিয়ে বলে বসলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শান্তিনিকেতনে। হলো এক চোট। দিলীপ ঘোষ সহজ পাঠার বর্ণ পরিচয় গুলিয়ে ফেললেন, কোনটা কাল লেখা। এবং শুভেন্দু বলছে সোনারপুরে নেতাজির জন্ম এবং সোনারপুর সেই জন্য গর্বিত। এই ছাগল দিয়ে লাঙল চাষ হবে? বাংলার নেতা যিনি নিজেকে দাবি করেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান জানবে না? সারা পৃথিবী জানে নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলার গর্ব, ভারতের গর্ব, জন্মস্থান কটক। কিন্তু ওনাদের একটা পারিবারিক বাড়ি ছিল সুভাষগ্রামে, কিন্তু সেটা কোনো অবস্থাতেই সোনারপুরে ব্যাপারটা নয়, ওটা সুভাষগ্রাম, কোদালিয়া গ্রাম। এবং সোনারপুরে দাঁড়িয়ে বলছেন ক্ষমা চাইবে না বিরোধী দলনেতা, ক্ষমা চাইবে না। আর এই নির্লজ্জ বেহায়া কয়েকজন স্থাবক পাশে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। আই রিপিট, যারা বলে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান সোনারপুর, সেই ছাগল দিয়ে বাংলার মাটিতে লাঙল চাষ হতে পারে না।
আমার মনে হয় যে রাজনীতিবিদই করে থাকুন, এখানে শুভেন্দু করেছে, প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত, একটা স্টেটমেন্ট করুক। সকাল থেকে রাত টুইট করে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থানটা ভুল বলছে, ক্ষমা চাইবে না? এটা অপমান। মানে বাইরের লোক যদি শোনে এ তো নেতাজির অপমান, বলবে ওই রাজ্যের একজন পলিটিশিয়ান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান জানে না। একবার না কয়েকবার বলেছে, হ্যাঁ, একাধিকবার বলেছে, বারবার বলে যাচ্ছে। ফলে আমরা তীব্র নিন্দা করছি যে এইভাবে নেতা